সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এরপর কলেজ পাবনার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের নন মেজর অনলাইন ক্লাসে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান 3, যার কোর্স কোড হচ্ছে 22707, তড়িৎ ও আধুনিক পদার্থবিজ্ঞান কোর্স। প্রথমে আমরা দেখে নেব সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা কি করে এসেছিলাম। গত ক্লাসে আমাদের আলোচ্য সূচিতে ছিল হচ্ছে প্রথমে আমরা তড়িৎ বিভব কি সে সম্পর্কে একটু প্রাথমিক ধারণা পেয়েছিলাম। এরপরে তড়িৎ বিভবের যে রাশিমালা, সেই রাশিমালাটি আমরা নির্ণয় করেছিলাম। সুষম ক্ষেত্রে তড়িৎ বিভব কেমন আচরণ করে সেটি সম্পর্কে আমরা জেনেছিলাম, এবং একই সঙ্গে আমরা সুষম ক্ষেত্রে অর্থাৎ একটি সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে তড়িৎ বিভবের রাশিমালাটি কেমন হয় সেটি প্রতিপাদন করেছিলাম। এর পরবর্তীতে আমরা হচ্ছে অসম ক্ষেত্রে তড়িৎ বিভবের আচরণ কেমন হয় সেটি দেখেছিলাম, এবং তার যে রাশিমালা সেটি প্রতিপাদন করেছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের সর্বশেষ ক্লাসের আলোচ্য সূচি। আমরা পড়ছিলাম হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ তড়িৎ বিভব সম্পর্কে। এই ক্লাসে আমরা তড়িৎ বিভব সম্পর্কে আলোচনা চালিয়ে যাব। তাহলে প্রথমেই আমরা যেটি দেখব সেটি হচ্ছে বিন্দু চার্জের জন্য সৃষ্ট যে তড়িৎ বিভব সেটি। ঠিক আছে, তাহলে বিন্দু চার্জের জন্য সৃষ্ট তড়িৎ বিভবের ক্ষেত্রে দেখো প্রথমে আমরা কি মনে করে নেব। প্রথমে আমরা হচ্ছে একটু ব্যাপারটি কেমন হবে সেটি একটু দেখে নেব। আমরা কি দেখব, দেখো এখানে দেখা যাচ্ছে যে মনে করি একটি বিচ্ছিন্ন চার্জ কিউ থেকে আমরা প্রথমে কি বলেছি, বিন্দু চার্জের জন্য আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে অবশ্যই আমাদের একটি বিন্দু চার্জ প্রয়োজন হবে। তাহলে আমরা একটি বিচ্ছিন্ন চার্জ কিউ নেব এবং কিউ থেকে সামান্য দূরে এ এবং বি নামে দুটি বিন্দু নেব। ঠিক আছে, আমরা এখন হচ্ছে এবং এদের মধ্যে সম্পর্কটি কেমন আলোচনার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে এ বি এবং কিউ, এই যে তিনটা আলাদা বিন্দু নিলাম, এই তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, আর আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমরা যেহেতু বিভব পার্থক্য চাচ্ছি, বিভব পার্থক্যের জন্য অবশ্যই আমাদের দুইটি আলাদা বিন্দু লাগে। সে কারণে আমরা এ এবং বি নামে দুইটা আলাদা বিন্দু নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা তাদের মধ্যে বিভব পার্থক্য বের করতে পারবো। তাহলে এই জন্য আমরা এর আগের দিনের ক্লাসে দেখে এসেছি যে এই জন্য আমরা কি করি, এই জন্য আমাদের টেস্ট চার্জ কিংবা পরক চার্জ কিংবা পরীক্ষণীয় চার্জ বলে একটা জিনিস লাগে। তো মনে করলাম যে আমাদের পরীক্ষণীয় চার্জ হচ্ছে কিউ নট, এবং সেটাকে আমরা আনবো কি হবে, সেটাকে আমরা হচ্ছে ত্বরণহীন ভাবে। ত্বরণ আনলে কি সমস্যা, চার্জ কিন্তু যখন ত্বরণে থাকে তখন কিন্তু আবার তার সঙ্গে একটি চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয় বা অন্যান্য আরো অনেক আনুষঙ্গিক সমস্যা আছে। অতএব এই ক্ষেত্রে আমরা যেহেতু স্থির তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করছি, আমরা এটাকে ধরা হচ্ছে ত্বরণহীন ভাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা আনছি, আমরা প্রথমে একটু চিত্রটা দেখে নিই। চিত্রটা দেখলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে। দেখো এই যে এই হচ্ছে আমাদের চিত্র, এই যে মাঝখানে একটা চার্জ আছে, এই চার্জটা হচ্ছে কিউ, এবং যেহেতু এটি একটি ধনাত্মক চার্জ, আমরা কি করে বুঝলাম ধনাত্মক চার্জ, এই যে বলরেখাগুলো সব হচ্ছে যাচ্ছে বাইরের দিকে, অর্থাৎ এই যে বিভিন্ন রেখা বরাবর তার বলরেখা চিহ্নিত হয়েছে, অর্থাৎ তার তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিক। আর এই যে এইখানে হচ্ছে আমাদের এই ছোট্ট যে বিন্দুটা, এটা হচ্ছে আমাদের কিউ নট চার্জ। ঠিক আছে, এই যে এখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্রে যে কিউ পরিমাণ চার্জ সেটা, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরক চার্জ কিউ নট। এখন খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে আমরা এ থেকে বি তে বা বি থেকে এ তে কোনো একদিকে, যেহেতু আমাদের দুইটা বিন্দু আছে, এখান থেকে এখানে যে কোনো একদিক থেকে আরেক দিকে যদি আমরা সরাতে চাই, সেক্ষেত্রে আমাদের হয়তো কোনো একটি কাজের পরিমাণ হবে, কাজই কিন্তু বিভব। ঠিক আছে, এখন কেন কাজ হবে, কারণ এখানে হচ্ছে এই যে যেহেতু এখানে একটি তড়িৎ ক্ষেত্র রয়েছে, তার কারণে এই যে কিউ নামের যে চার্জটা মাঝখানে বসে আছে, সে হচ্ছে বসে বসে তড়িৎ ক্ষেত্রটি উৎপন্ন করেছে। তাহলে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করেছে এবং সেটি হচ্ছে এই যে বিভিন্ন বলরেখা বরাবর সেটি ক্রিয়াশীল আছে, সেটিকে আমরা আবার ই দ্বারা প্রকাশ করছি। এখন ই কে যখন আমরা আবার কিউ নট দ্বারা গুণ করব, কিউ নট হচ্ছে এই যে পরক চার্জের পরিমাণ, তখন হচ্ছে এর উপরে আমরা মোট বলের পরিমাণ পাবো। এরপরে যদি আমরা এ থেকে বি তে বা ক্ষুদ্র একটি সরণ যদি আমরা হিসাব করি, যে কোনো একটি যে হিসাবই আমরা করি না কেন,
যখন আমরা বল এবং স্মরণের মধ্যে একটা সংযোগ ঘটাতে পারবো, আমরা কাজের রাশিমালা পাবো। এখন এই যে কাজের রাশিমালা পেলেই কিন্তু আসলে আমাদের বিভবের হিসাব হয়ে গেল, কারণ আমরা শুরুতেই বিভবের সংজ্ঞা দিয়েছি যে বিভব হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোন একটা চার্জের জন্য যে কৃত কাজের হিসাব আমরা করি, সেটাই আসলে তড়িৎ বিভব। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে যে এখানে একটি তীর চিহ্ন রয়েছে আর দ্বারা চিহ্নিত, অর্থাৎ এই যে কিউ থেকে কিউ নটের যে অবস্থান, এর মধ্যবর্তী যে দূরত্ব সেটি হচ্ছে এই মুহূর্তে আর দূরত্ব। ঠিক আছে, অর্থাৎ এই আর কিন্তু কমতে বাড়তে পারে, যদি এদিকে চলে আসে আর এর মান একরকম, এদিকে চলে আসলে আর এর মান আরেক রকম, আর একটি চলরাশি চলো আর এর মান তার অবস্থান অনুসারে পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার হিসাবে ফিরে যাই। এই যে আমরা চিত্র অনুসারে আবার একটু মিলিয়ে দেখি, এই যে বিচ্ছিন্ন একটা চার্জ কিউ ছিল, কিউ থেকে একটু দূরে দুইটা বিন্দু এ এবং বি আমরা নিয়েছি, এবং আমরা দেখেছি যে এ বি এবং কিউ তিনটা একই সরলরেখায় অবস্থিত। এখন এই সরলরেখার উপরে আমরা কোনো একটা পরক চার্জ বা টেস্ট চার্জ কিউ নট কে এনেছি। ঠিক আছে, এখন এখন খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে, যে চিত্র অনুসারে ই এর দিক হচ্ছে ডান দিকে এবং ডিএল এর দিক হচ্ছে বাম দিক বরাবর। কেন, দেখো এখানে আমরা বলেছি এ থেকে বি বিন্দুতে আনছি, এখানে কিন্তু আমাদের চিত্রটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমরা ই থেকে এ থেকে বি তে আনছি, অর্থাৎ আমাদের স্মরণ ঘটছে কোন দিকে, এ থেকে বি এর দিকে, এদিকে না। আর এই যে তীর চিহ্নগুলি কি নির্দেশ করছে, তীর চিহ্নগুলি নির্দেশ করছে হচ্ছে আমাদের এই প্রাবল্যের দিকটি কোন দিকে। ঠিক আছে, এই যে কিউ এর কারণে যে প্রাবল্য, যে তড়িৎ ক্ষেত্র, তার দিকটি নির্দেশ করছে বাইরের দিকে। তাহলে এবার যদি দেখি, এই যে ই এর দিক হচ্ছে ডান দিকে, অর্থাৎ এই দিক বরাবর, আর একই সঙ্গে আমাদের ডিএল এর যে দিক সেটি কিন্তু উল্টা দিকে। ঠিক আছে, এই যে আমাদের ই এর দিক হচ্ছে এই দিকে, আর ডিএল এর দিক কোন দিকে, ডিএল এর দিক কিন্তু এই দিকে চিত্র অনুসারে। ঠিক আছে, ই এর দিক তো বাইরের দিকে ছিল। বাবা বাইরের দিকেই তো আছে, এ আর বি বিন্দু দেখতে হবে না? সব দিকে কি আমরা একই সাথে নিচ্ছি? আমরা নিচ্ছি ওই যে কিউ নট নামে একটা বাচ্চা চার্জ বসে আছে, যেটা পরীক্ষণীয় চার্জ, সেটা যেখানে বসে আছে আমরা হিসাব করছি কিন্তু সেখানে, অবশ্যই বাইরের দিকে। তুমি আবার এই যে ছবিটা দেখি আমরা, এই দেখো এখানে এটা বাইরের দিক মানে কি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দিক না? ধরো তোমার একটা ঘরে তিনটা দরজা আছে, তিনটা দরজা তিন দেয়ালে, এখন তুমি যেই দরজা দিয়ে যাবা দরজা অনুসারে তোমার বাইরের দিক অনেকগুলি না? প্রথম দরজায় বাইরের দিকে একরকম, দ্বিতীয় দরজায় বাইরের দিকে একরকম, এরকম না? এখানেও কিন্তু তাই, এটা সবসময় বাইরের দিকে, কিন্তু আমরা আলোচনা করছি কাকে, আমরা আলোচনা করছি হচ্ছে কিউ নট কে নিয়ে। এইটাকে নিয়ে দেখো এই বরাবর, অর্থাৎ এই বিন্দুতে বাইরের দিক কোনটা, বাম থেকে ডানের দিক না? এইদিকে। বোঝা গেছে বাবা? জি স্যার, এখন বুঝছি। ঠিক আছে, চিত্রের সাথে মিলিয়ে দেখতে হবে। সেই কারণেই প্রথমে আমি চিত্রটা দেখে নিলাম, যে চিত্র অনুসারে কিন্তু আমরা বর্ণনা দিচ্ছি। ওই যে 9-10 থাকতে উপপাদ্য সম্পাদ্য করতে না, বিশেষ নির্বাচন বলে একটা জিনিস থাকতো, আমরা প্রথমে চিত্র আঁকতাম, তারপরে চিত্রে এবিসিডি যা যা আছে সেটা অনুসারে আমরা হচ্ছে বাকি বর্ণনা। এখানেও কিন্তু তাই, তুমি যদি চিত্রের সাথে তাল রাখতে না পারো তাহলে কিন্তু তোমার বাকি বর্ণনায় খেই হারিয়ে ফেলবে। ক্লিয়ার বাবা? ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে তাহলে দেখো আবার একটু এই যে চিত্র থাকতে থাকতে বলে দেই, এই যে এটা হচ্ছে এই পয়েন্টে, বিভিন্ন পয়েন্টে তো ইয়ে বিভিন্ন রকম, ইয়ের দিক বিভিন্ন রকম, আমরা কোন পয়েন্টে নিচ্ছি, আমরা এই যে কিউ নটটা যেখানে বসে আছে শুধুমাত্র সেই পয়েন্টে নিচ্ছি, কারণ আমাদের হিসাব তো কিউ নট কে নিই, তাই না? কিউ নট হচ্ছে আমাদের টেস্ট চার্জ। তাহলে কিউ নটের বিন্দুতে, কিউ নট যেখানে অবস্থিত এই বিন্দুতে আমাদের ই এর দিক কোন দিকে, এই বিন্দুতে বাইরের দিক হচ্ছে এই বরাবর, অর্থাৎ বি থেকে এর দিকে, দ্যাট ইজ বাম থেকে চিত্র, এই ছবিটাতে যদি আমরা বলি সেটা চলে আসে এই পৃষ্ঠায় বাম থেকে ডানের দিকে, তাই তো? আবার আমরা এই যে কিউ নটটাকে যে ঠেলতে ঠেলতে নিয়ে আসছি, সেই ঠেলার দিকটা কোন দিকে, আমরা বলেছি বর্ণনায় বলেছি এ থেকে বি বিন্দুর দিকে। দেখো এ বিন্দু হচ্ছে বাইরের দিকে, বি বিন্দু হচ্ছে ভেতরের দিকে, তাহলে এটা আবার এই দিকে না, এই যে নীল তীরটার দিকে। ঠিক আছে, এই যে লাল তীরের দিকটা হচ্ছে কিউ বিন্দুতে, এই বিন্দুতে আমাদের ই এর দিক। ঠিক আছে, আর এটা হচ্ছে এল এর দিক। ক্লিয়ার এবার সবাই? এটুকু ক্লিয়ার না হলে বাবা পরের হিসাবে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আরো কোনো শব্দ নেই, তাহলে ক্লিয়ার। তাহলে দেখো ই এর দিক হলো এই যে ছবি অনুসারে, কিন্তু সে কারণে খেয়াল করতে হবে যে প্রথমেই কিন্তু এখানে বলা আছে চিত্র অনুসারে। ঠিক আছে,
র্যান্ডমলি না কিন্তু, চিত্র অনুসারে ই এর দিক হচ্ছে ডান দিক। তুমি যদি চিত্র না এঁকে, অনেকে অনেকে যেটা করে যে অনেকে এটা একেবারে ঠাডা মুখস্থ করে যে চিত্রটা দিতে ভুলে যাবে, বা অনেকে হচ্ছে এমনই কাবিল মানুষ যারা হচ্ছে বর্ণনা আগে দেয়, চিত্র আঁকেই না। এরকম যদি হয় যে তুমি বলছো চিত্র অনুসারে, তোমার খাতায় কোনো চিত্রই নাই, তাহলে কিন্তু বাবা সেখানে বিপদ হয়ে যাবে। বুঝে গেছে? তুমি যে বর্ণনা দিবা সেটা প্রাসঙ্গিক হতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝলাম যে চিত্র অনুসারে ই এর দিক হচ্ছে ডান দিকে এবং চিত্র অনুসারে ডিএল এর দিক হচ্ছে বাম দিকে। ঠিক আছে? এখন দেখো এই যে দুইটা ভেক্টর, আমি যে কারণে হচ্ছে একেবারে ক্লিয়ার করে দুইটা ছবি এঁকে দেখাই দিলাম যে দুইটা দুই দিকে মুখোমুখি হয়ে আছে, এই দুইটার মধ্যে দিক কত? যেহেতু একটা একটার অপোজিট, তার মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ডিএল। ই মানে কি? ই মানে হচ্ছে প্রাবল্য, ডিএল মানে হচ্ছে ওই যে বস্তুটাকে তুমি সরাচ্ছ, ওই যে কিউ নট চার্জটাকে তুমি সরিয়ে আনছো, তাহলে একটা ক্ষুদ্র সরণের মান হচ্ছে ডিএল। এখন দেখো ইও একটা ভেক্টর, ডিএল ও একটা ভেক্টর, এদেরকে তো আমরা শুধু মান দিয়ে হিসাব করতে পারবো না, এদের সাথে দিক লাগবে। ঠিক আছে? তাহলে এই যে দিক, এটার দিক হচ্ছে ডান দিক, এটার দিক হচ্ছে বাম দিক, যেহেতু পুরা পাল্টাপাল্টি উল্টা দিকে অবস্থিত, অর্থাৎ দুইটা পুরোপুরি বিপরীত দিকে অবস্থিত দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী যে কোণ, তাদের মধ্যবর্তী ই এর এবং ডিএল এর মধ্যবর্তী যে কোণ, সেটা কিন্তু 180 ডিগ্রি। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। এই 180 কোত্থেকে আসলো, এটা কি সবাই ক্লিয়ার? এই যে দুইজন পুরোপুরি উল্টা না, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে আমরা কি করছি, এখানে আমরা যেটা করছি সেটা নাম হচ্ছে ডট গুণন। এই যে বল এবং সরণের ডট গুণন থেকেই তো আমরা কাজ পাই নাকি? তাহলে ই ডট ডিএল যখন করতে যাব, তাহলে সেটা হবে হচ্ছে ই ডিএল, অর্থাৎ এই যে ভেক্টর দ্বয়ের মান এবং তাদের কজের মান। তাহলে কজ 180 হচ্ছে -1, তাহলে এদের ডট গুণফল হচ্ছে -ই ডিএল। দেখো এখানে কিন্তু মাথার উপরে আর কোনো দাগটা কিছু নাই, সো এই হচ্ছে স্কেলার ই, এই ডিএল হচ্ছে স্কেলার ই, শুধুমাত্র ই এবং ডিএল এর মান। তাহলে কি হলো, এই যে যেহেতু বলা হয়েছে যে এটা হচ্ছে ডিএল এর দিক বাম দিক বরাবর, তাহলে বাম দিকে যদি তুমি যেতে থাকো তাহলে কিন্তু আর এর মান হ্রাস পায়। কিভাবে হ্রাস পায় আমরা আবার একটু ছবি দেখে আসি। এই যে দেখো আর কোত্থেকে মেপেছিলাম, আর হচ্ছে এইটার থেকে কিউ নটের যে দূরত্ব। এখন তুমি যদি এই বিন্দু থেকে এদিকে সরে যেতে থাকো, ঠিক আছে, তুমি যদি এই যে এই বিন্দুতে আছো না, এই বিন্দু থেকে তুমি যদি এদিকে সরে যাও তাহলে আর এর মান বেড়ে যাবে না, আর বাড়বে। আর তুমি যদি এই বিন্দু থেকে এদিকে আসতে থাকো, ভেতরের দিকে আসতে থাকো, কাছে আসতে থাকো, তখন কি হচ্ছে, তোমার দূরত্ব কমছে। দূরত্ব কমছে মানে আর এর মানও কমছে। ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে, তাহলে বাম দিকে যদি আমরা আসতে থাকি তাহলে আর এর মান হচ্ছে হ্রাস পায়। তাহলে মূল কিউ, অর্থাৎ মূল যে চার্জটা মাঝখানে আছে, এই যে মাঝখানে একটা কিউ পরিমাণ চার্জ ছিল না, যার কারণে এই প্রাবল্যগুলো সৃষ্টি হয়েছে, বলরেখাগুলো সৃষ্টি হয়েছে, সেই চার্জকে যদি তুমি মূল বিন্দু হিসেবে বিবেচনা করো এবং সেখান থেকে যদি আর কে পরিমাপ করো, তাহলে দেখো ডিএল আর ডিআর এরও কিন্তু অবস্থান একটা আরেকটার বিপরীত। কারণ ডিএল কোন দিকে, ডিএল হচ্ছে বাম দিকে, আর বাম দিকে আবার আর হ্রাস পায়। এখন একটা বাড়ছে একটা কমছে, সম্পর্ক যদি এরকম হয়, তখন যখন আমরা এদেরকে পরিবর্তন হিসেবে চিহ্নিত করব, একটা বাড়লে আরেকটা কমে, তার মানে একটা যদি ধনাত্মক পরিবর্তন হয় আরেকটা ঋণাত্মক পরিবর্তন হবে না। সেই কারণে ডিএল কে আমরা বলতে পারি মাইনাস ডিআর। ক্লিয়ার? এই যে এখানে মাইনাস ডিএল ছিল না, তাহলে এখানে ডিএল এর জায়গায় আমরা হচ্ছে ডিএল এর মান বসিয়ে দিতে পারি মাইনাস ডিআর। এই যে এখানে অলরেডি একটা মাইনাস ছিল আর এর সাথে এই একটা মাইনাস, সব মিলে কি পেলাম, আমরা পেলাম যে ই ডট ডিএল মানে হচ্ছে ই ডিআর। এ পর্যন্ত কি বুঝেছো সবাই? ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু একটু মাথায় রাখো। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণে আমরা কি পেলাম, ই ডট ডিএল সমান সমান ই ডিআর। দেখো ই এবং ডিআর দুইটাই কিন্তু স্কেলার, শুধুমাত্র মান। ঠিক আছে? আচ্ছা, তাহলে চিত্র তো আমরা দেখেই ফেলেছি। এখন এই যে বিভব পার্থক্য, বিভব পার্থক্য মানে কি, এটা আমরা এর আগের দিনের ক্লাসে দেখে আসছি যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বিভব পার্থক্য বা অসম ক্ষেত্রে বিভব পার্থক্য মানে হচ্ছে এই যে দুই বিন্দু নিয়ে কথা বলছি, বিবি মাইনাস বি, এটা হচ্ছে বিভব পার্থক্য।
সেটা সমান সমান হচ্ছে এ থেকে বি পর্যন্ত ই ডট ডিএল, এটার ইন্টিগ্রেশন এবং সামনে আবার একটা মাইনাস থাকবে। এটা আগের দিনের ক্লাসে আমরা দেখে আসছি। তাহলে এখন এই যে ই ডট ডিএল এর আমরা মান বসাই দিতে পারি। ই ডট ডিএল এর মান হচ্ছে ইডিআর, ঠিক আছে? ই ডট ডিএল এর মান হচ্ছে ইডিআর, এই যে একটু আগেই বললাম যে 3 নাম্বারটা, এই যে এখানে আমরা পেয়েছিলাম না যে ই ডট ডিএল এর মান হচ্ছে ইডিআর, এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, ই ডট ডিএল এর বদলে ইডিআর। এখন এই যে এ থেকে বি পর্যন্ত এই যে লিমিটটা, এখানে যদি ডিএল এর বদলে ডিআর চলে আসে তখন আমাদের তো লিমিটও বদলাইতে হবে, যে আর এর হিসাবে আমাদের লিমিট বলতে হবে। তাহলে এই যে এ বিন্দুতে এটা হচ্ছে আর এ, অর্থাৎ এ বিন্দুর যে দূরত্ব কেন্দ্র থেকে সেটাকে আমরা বলছি আর এ, এবং বি বিন্দুর যে দূরত্ব সেটাকে বলছি আর বি, ঠিক আছে? এখন সাধারণভাবে এটাও কিন্তু আমরা আগের দিন দেখে আসছি, এর আগের ক্লাসে দেখে আসছি, যে এটা হচ্ছে প্রাবল্যের রাশিমালা। এটা আমাদের বহু পরিচিত জিনিস, এই এইচএসসি থেকে আমরা এটাকে চিনি যে প্রাবল্যের রাশিমালা ই সমান সমান 1/4πε0 q/r²। আটটা কোণার যে বিন্দুর প্রাবল্য সেই বিন্দুটা। এখন আমাদের এখানে বিন্দু তো দুইটা, আর এ একটা বিন্দু, আর বি আরেকটা বিন্দু। তাহলে এখানে যদি আমরা এখন হিসাব করে ফেলতে যাই, এই যে এখানে যদি এখন আমরা হিসাব করি, ই এর মান যদি বসায় ফেলি, এখানে ই এর মান বসায় ফেললে কি হবে, ই এর বদলে 1/4πε0 q/r। এখানে কিউ একটা ধ্রুবক, 4 একটা ধ্রুবক, পাই একটা ধ্রুবক, এপসিলন একটা ধ্রুবক। যারা ধ্রুবক তারা তো আর ইন্টিগ্রেশনের ভিতরে আটকায় বসে থাকবে না, তাদেরকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। তাহলে বাইরে নিয়ে আসার পরে আসলে কি থাকলো, ইন্টিগ্রেশন অফ dr/r², অর্থাৎ 1/r² বা r⁻² এর ইন্টিগ্রেশন। তাহলে r⁻² এর ইন্টিগ্রেশন হচ্ছে, বলো কেউ একজন, r⁻² কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? কারো মনে নাই? স্যার minus 1 1 by by r minus 1 by r r মাইনাস নাই একটা? জি স্যার 1 by minus 1 by r হ্যাঁ, জি স্যার -1 by r তাহলে এই দেখো সমাধান কিন্তু তোমরাই করে ফেললা। এই যে আমরা আসলে এখানে শেষমেশ যেখানে এসে দাঁড়ালাম সেটা হচ্ছে r⁻² বা 1/r² এর ইন্টিগ্রেশন। তাহলে 1/r² এর ইন্টিগ্রেশন করলে চলে আসতে হচ্ছে কি, -1/r। মাইনাসের সাথে আবার এই যে এই মাইনাস মিলে কাটাকাটি, সে কারণে দেখো মাইনাসটা কিন্তু এখানে নাই, ঠিক আছে? তাহলে এখন যখন আমরা মান বসাই দিচ্ছি, মান বসাই দিলে কি হচ্ছে, যে একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট। আপার লিমিট বসালে এই যে 1/rb, লোয়ার লিমিট বসালে 1/ra। বুঝে গেছে বাবা? সব বুঝে গেছে? জি স্যার আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করলাম কোথা থেকে, আমরা শুরু করলাম কিন্তু বিভব পার্থক্যের রাশিমালা নির্ণয় করলাম। বিভব পার্থক্যের রাশিমালা নির্ণয় করতে গিয়ে আমরা কোথায় চলে আসলাম, এই যে আমরা প্রায় ফাইনাল জায়গায় চলে আসছি, যে এ এবং বি বিন্দু যে বিভব পার্থক্য সেখানে চলে আসছি। এখন আমরা আবার একটু ছবিটা দেখে আসি। এই যে আমাদের ছবির সাথে মিলিয়ে দেখি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আর আমরা সমীকরণ কি পেলাম সর্বশেষ, আমরা পেলাম যে এ এবং বি বিন্দুর যে বিভব পার্থক্য, দ্যাট ইজ বিবি মাইনাস বি এ, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4πε0 1/rb মাইনাস 1/ra। এখানে খেয়াল করতে হবে আর বি কোনটা, বি হচ্ছে যেটা ভেতরের দিকে আছে, আর এ হচ্ছে যেটা বাইরের দিকে আছে, ঠিক আছে? এই পর্যন্ত একদম খাঁটি হিসাব, খালি গণিত, ফিজিক্স প্রায় নাই বললেই চলে, একদম শুরুতে একটু ছিল। এইবার আমরা হচ্ছে এর মধ্যে শর্ত দিব। কি শর্ত দিব? কারণ আমরা আসলে কি নির্ণয় করতে যাচ্ছি, বিন্দু চার্জের জন্য সৃষ্ট তড়িৎ বিভবের রাশিমালা। যে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে যদি বিন্দু চার্জটা অবস্থান করে, ওই বিন্দুতে বিভব কি হবে। এখন বিভবের সংজ্ঞা আমরা কি পড়েছিলাম, আমরা এর আগের দিন সংজ্ঞা জেনেছিলাম যে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে একটা ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এই শর্তগুলি বসানোর চেষ্টা করি, এই শর্তগুলি বসাতে গেলে কি হবে দেখো, এই যে দেখো আমাদের অসীম থেকে আনতে হবে না, অর্থাৎ বাইরের দিকটা হচ্ছে অসীম। তাহলে এই বিন্দুটা যদি অসীম হয়, অসীমে কিন্তু আবার এটা এর একদিন আমি দেখেছি যে অসীমে আমাদের পি এর মান হচ্ছে 0। এখন যখন আমরা এই বিন্দুটাকে অসীমে নিয়ে গেলাম, তখন তো আসলে আর এটাও অসীমে চলে গেল, অর্থাৎ এই যে 1/ra
এটার মান এটার লিমিট তখন 0। তাহলে এই অংশটা তখন থাকছে না। যখন আমার দুইটা বিন্দু ছিল ততক্ষণ আমার এ বি দুইটা আলাদা আলাদা করে দেখানোর দরকার ছিল। যখন আমি এটাকে একটা বিন্দুতে নামায় আনছি, একটা বিন্দু অসীমে চলে গেছে আর এই বিন্দুটা খালি বাকি আছে, তখন আমার কি এ বি আলাদা করে মার্ক করার দরকার আছে? দরকার নেই। তখন আমি কি করলাম, তখন আমি হচ্ছে একটি মাত্র সাফিক্স যে বি বি ছিল সেই বিটাকে বাদ দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু সরাসরি আসেনি, এখান থেকেই আসছে। এই যে বি একে আমি আউট করে দিলাম। কেন? অসীমে হলে এটার মানও 0, আর এর মান অসীম হলে এটার মানও 0। তাহলে আমার বাকি থাকলো কি? বাকি থাকলো ভিবি সমান সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই আর বি, অর্থাৎ বি বিন্দুর দূরত্ব। এখন বি বিন্দু তো আমি সাধারণ বিন্দু হিসেবেই নিতে পারি, একটাই আছে। এখন তো দুইজন নাই, এ বি দুইজন আলাদা, একটাই আছে যেহেতু, তাহলে বি বাদ দিয়ে আমি লিখতে পারি যে ভি সমান সমান 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর। ঠিক আছে, এই যে 7 নম্বর যে সমীকরণে আমরা গিয়েছিলাম, 7 নম্বর সমীকরণেই কিন্তু একটা বিশেষ অবস্থা। কোন অবস্থা? ওই যে তড়িৎ বিভবের যে শর্ত যে অসীম থেকে আসতে হবে, সেই অসীমের শর্ত যখন আমরা এর সাথে যোগ করে দিলাম, তখন আমরা পেলাম যে বি এর রাশি মানে ভি সমান সমান 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এটা হচ্ছে সাধারণভাবে কোন একটা কিউ নামের বিন্দু চার্জ থেকে আর দূরত্বে অবস্থিত একটা বিন্দুর বিভবের রাশিমান। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন দেখো এখান থেকে আবার এই যে আরেকটু ফিজিক্স এখানে আছে। সমীকরণ 8 এ আমরা কি পেলাম দেখো, কিউ একটা নির্দিষ্ট চার্জ, 4 পাই এবং এপসাইলন নট এই তিনটা হচ্ছে ধ্রুবক। তাহলে কিউ এবং 4 পাই এপসাইলন নট বাদ দিলে আর বাকি থাকে কি? আর বাকি থাকলো আর। অর্থাৎ ভি আসলে কার ফাংশন? ভি হচ্ছে আর এর ফাংশন। আর এর সাথে এটা পরিবর্তিত হবে। একটা নির্দিষ্ট আর এর জন্য ভি এর মান সবসময় নির্দিষ্টই থাকবে। এখন একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেটকে কি বলে? যদি দ্বিমাত্রিক ক্ষেত্রে থাকে তখন সেটা বৃত্ত, যদি ত্রিমাত্রিক ক্ষেত্রে থাকে তখন সেটা হচ্ছে একটা গোলক, তাই না? তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা কিন্তু এটা পেলাম যে বিচ্ছিন্ন বিন্দু চার্জের কারণে সমবিভব তল, সমবিভব তল মানে হচ্ছে এমন একটা তল যেখানে বিভবের মান সমান। দেখো এখন এটাও আর দূরত্বে, এটাও আর দূরত্বে, এটাও আর দূরত্বে, এটাও আর দূরত্বে, এর মধ্যে যেহেতু আর এর উপর নির্ভরশীল, তার মানে আর এর মান যেখানে যেখানে সমান সেখানে বিভবের মানও সমান না? যেসব বিন্দুতে বিভবের মান হচ্ছে সমান সেই বিন্দু সমূহের মিলে যেই তল গঠন করে সেই তলকে আমরা বলি সমবিভব তল। ঠিক আছে, এই যে এখানে যেরকম এই বরাবর একটা সমবিভব তল আছে, তো আমরা যদি একটু ছবি এঁকে দেখাই, এই যে এটা আমাদের কেন্দ্র, তো মনে করো এই বরাবর একটা সমবিভব তল আছে, কারণ এটা হচ্ছে সবাই আর দূরত্বে অবস্থিত। আবার এইখানে ধরো আরেকটা সমবিভব তল আছে, কারণ এটা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। আবার এইখানে এইখানে আরেকটা সমবিভব তল আছে। এই যে এইখানে, বোঝা যাচ্ছে? এটা যেহেতু দ্বিমাত্রিক অংশে আঁকছি সে কারণে এদেরকে বৃত্তের মতো দেখা যাচ্ছে। যখন ত্রিমাত্রিক ক্ষেত্রে দেখাতাম তখন কিন্তু কেন্দ্র থেকে এরকম গোলকের মতো চারদিকে ছড়ায় যেত। ঠিক আছে, অর্থাৎ সমীকরণ 8 থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম যে বিচ্ছিন্ন বিন্দু চার্জের দরুন যে সৃষ্ট সমবিভব তল সমূহ, সেই সমবিভব তলগুলি হচ্ছে ওই বিন্দু সাপেক্ষে একটি সমকেন্দ্রিক গোলক হয়। অর্থাৎ আরেকটা জিনিস এখানে বলা যেতে পারে যে এখানে একটা গোলকীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি আকারে চার্জের বন্টন হয়। ঠিক আছে, এখানে হচ্ছে গোলকীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি দেখা যায়। গোলকের মতো একটা গোলক কি সব দিক থেকে একই রকম দেখে। এই চার্জের যে বিন্দু চার্জের জন্য যে বিভব সেটাও কিন্তু গোলকের মতোই অবস্থা, সব দিক থেকে এদের জন্য একই রকম দেখা যায়। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে? শেষ জি করলে স্যার। কখন আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই বাবা, কি সমস্যা? বুঝছি স্যার। বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এর পরের অংশে চলে আসি। পরের অংশ কি আজকে মাথায় ঢুকবে?
ক্লাসের সময় তো বাকি আছে, তাহলে দেখে যাবো। আচ্ছা, বিন্দু পরেরটা আরো সহজ। পরেরটা হচ্ছে বিন্দু চার্জ ছিল এখানে, পরেরটা হচ্ছে ডাইপোলের জন্য সৃষ্ট তড়িৎ বিভব। এখন ডাইপোল কেমন? ডাইপোল আমরা হচ্ছে প্রথম থেকে অনেকবার পড়ে আসছি যে ডাইপোলের ক্ষেত্রে কি থাকে, দুইটা চার্জ থাকে সমান মানের কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ একটা প্লাস কিউ হলে আর একটা মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে ধরলাম যে একটা ডাইপোলের দুইটা চার্জ, একটা হচ্ছে প্লাস কিউ একটা হচ্ছে মাইনাস কিউ, পরস্পর থেকে এ বি দূরত্বে অবস্থিত। ঠিক আছে, এই যে কেন্দ্র থেকে এল দূরত্বে, তাহলে মোট দূরত্ব হচ্ছে 12 দূরত্বে অবস্থিত। এটা হচ্ছে ডাইপোলের দৈর্ঘ্য। আর এ বি এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত কোন একটা পি বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে ভি। এই যে এই কেবলই আমরা হচ্ছে বিন্দু চার্জের জন্য বিভবের রাশিমালা দেখে আসছি না? তাহলে এখন সাথে সাথে বরং এই হিসাবটা দেখে ফেললে আমাদের জন্য সোজা হবে। আমরা একটু আগে কি দেখে আসলাম, আবার একটু দেখে আসি। আমরা কেবলই জেনে আসছি ভি মানে হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। কিন্তু এটা কার জন্য? এটা হচ্ছে একটা বিন্দু চার্জের জন্য। ঠিক আছে, এখন একটা বিন্দু চার্জের যদি জায়গায় যদি দুইটা বিন্দু চার্জ খুব পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে, তাহলেই তো আমার ডাইপোল হয়ে গেল। তাহলে আমি এই সমীকরণ থেকেই কিন্তু আমার হিসাব শুরু করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখে ফেলি। এই যে তাহলে প্লাস কিউ চার্জের জন্য বিভব হবে হচ্ছে Q/4πε0r1। আচ্ছা, এবার আর আমাদের চিত্র ছাড়া চলছে না, আমরা একটু চিত্রটা দেখে নিই। এই যে আমাদের চিত্র, ঠিক আছে, দেখো এখানে কি কি আছে। এই যে এটা হচ্ছে আমার ডাইপোলের কেন্দ্র ও, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল, এই পর্যন্ত হচ্ছে এল। তাহলে প্লাস কিউ এবং মাইনাস কিউ দুইটার মধ্যে আমার টোটাল দূরত্ব কত? আমার টোটাল দূরত্ব হচ্ছে 12। ঠিক আছে, এই হচ্ছে আমার ডাইপোল। বুঝা যাচ্ছে? গোল্লা দুটো একটু বড় করে দিই। এই যে এখানে একটা গোল্লা আর এখানে একটা গোল্লা, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ। ছবি তো লাল লালের মতো করে। এই যে এবার ডাইপোল খুঁজে পাওয়া গেছে। এই যে একটা প্লাস কিউ নীলটা, আর এই সবুজটা হচ্ছে মাইনাস কিউ। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। আর এদের থেকে এই যে এদের যে কেন্দ্র, কেন্দ্র থেকে কোন একটা দূরত্বে একটা বিন্দু আছে, এটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, পি বিন্দুতে আমরা হচ্ছে বিভব নির্ণয় করছি, পরবর্তীতে আমরা প্রাবল্য নির্ণয় করবো। তাহলে এখন দেখো কেবলই যেটা দেখে আসছি, এই যে এ আর বি, এ বি থেকে পি বিন্দুর দূরত্ব তো সেম না। এই যে এ থেকে পি এর যে দূরত্ব সেটা হচ্ছে r2। এই যে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা, আর বি থেকে পি এর যে দূরত্ব সেটা হচ্ছে r1। ঠিক আছে, তাহলে এখন এই যে এটার চার্জ হচ্ছে কিউ, এটার চার্জ হচ্ছে মাইনাস কিউ। তাহলে আমরা যখন এই যে যেহেতু দুইটা আলাদা বিন্দু আছে, আমরা হচ্ছে v1 v2 দুইটা আলাদা নাম দিয়ে চিহ্নিত করলাম। যে এই বিন্দুর বিভব হচ্ছে v1, বা প্লাস কিউ এর জন্য যে বিভব সেটা হচ্ছে v1, আর এটার জন্য যে বিভব সেটা হচ্ছে v2। ঠিক আছে, এই যে v1 v2। তাহলে v1 এর মধ্যে আমরা q আর r এর মান বসাই, কি পাবো? v1 মানে হচ্ছে q/4πε0 r1, এই যে চার্জের মান আর r এর মান। আবার একই ভাবে মাইনাস কিউ চার্জের জন্য তুমি কি পাবা? q/4πε0 r2, এখানে ইয়ে হচ্ছে একটা মাইনাস। ঠিক আছে, আচ্ছা এখানে r1 r2 দুটা হয়ে গেছে, একটু উল্টা হয়েছে। আচ্ছা, এটাতে এমন কিছু যাবে আসবে না, মোট হিসাবে হিসাব করার সময় একটু ঠিক করে নিও। ঠিক আছে, এখানে নিচে সম্ভবত 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 1 বসাইছে। আচ্ছা, এখন দেখো এখানে দেখো, তাহলে মোট বিভব কি? মোট বিভব হচ্ছে এটা। বিভব তো তোমরা জানো, বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। তো এটা তো আমাদের এত দিক নিয়ে চিন্তা নাই, আমরা যদি মান জানি দুইটাকে একবারে যোগ করে দিলেই আমরা মোট বিভব পেয়ে যাবো, v1 + v2 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে v1 + v2 যদি পেয়ে যাই, তাহলে সেটা পাবো হচ্ছে এই যে q/4πε0 তো কমন, q/4πε কমন নেওয়ার পরে 1/r1 মাইনাস 1/r2। এই যে এই অংশটুকু খালি বাকি থাকলো। তাহলে এখন এই যে দেখো r1 আর r2 যেটা, এই যে এটুকু হচ্ছে l, এটুকু যদি l হয় তাহলে এখানে আমরা আসলে একটা সমান করে যদি লাইন টানি,
ঠিক আছে, এখানে যদি আমরা একটা এক্সট্রা লাইন টানি তখন বোঝা যায়। স্যার হ্যাঁ বলো। কিউ চার্জের জন্য R2 হবে না দ্রুত? হ্যাঁ বাবা, সেটাই বললাম যে এখানে ছবিটাতে একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নিও। উল্টো উল্টো বসানো হয়েছে, ঠিক আছে, ছবিটাতে উল্টা বসাইছে। ঠিক আছে, যারা দেখছো সবাই এখানে একটু ঠিক করে নিও মিস্টেক। এবং এই বই যে সম্ভবত সাইদ জনসের বই থেকে নিয়েছিলাম, ওই বই যারা ফলো করছো তারাও একটু এই অংশটা ঠিক করে নিও, বাকি সব ঠিক আছে। আচ্ছা, এখন মোট বিভব বুঝতে পেরেছো? এখন এই যে R1 এবং R2 যেটা, এই অংশটাকে এখন আর বিস্তারিত দেখানোর সময় নাই। যে আমরা যদি এইখানে একটু ছোট্ট ত্রিকোণমিতি করি, একটা হচ্ছে এল কস থিটা হচ্ছে এই অংশটা, ঠিক আছে, এই যে এটুকু হচ্ছে এল, এটুকু যদি এটা যদি অতিভুজ হয় তাহলে এইটুকু হচ্ছে এল কস থিটা। এখন এই যে এই এল কস থিটা পরিমাণ এটা হচ্ছে কমবে বা বাড়বে, ঠিক আছে। একটা ক্ষেত্রে দেখো এই যে মাঝখানে যে আরটা, এই আরটা হচ্ছে মিডিয়াম, আর এর চাইতে R1 ছোট, R2 আবার বড় না, ঠিক আছে। তাহলে এই হিসাব করলে একটাতে হচ্ছে এল কস থিটা পরিমাণ বেশি আছে, একটাতে এল কস থিটা পরিমাণ কম আছে। অল্প একটু ত্রিকোণমিতিক হিসাব করলে এখনই বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে তাহলে এখন দেখো এই যে R1 আর R2 যদি এরকম আর এর থেকে এল কস থিটা এবং এল কস থিটা পরিমাণে বেশি বা কম হয়, এটা করলে আমাদের কি সুবিধা হলো? আমাদের সুবিধা হলো যে এটাকে আমরা সবগুলা কি 8 দিয়ে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। তাহলে মোট বিভবটা কি হবে? মোট বিভব একটু আগেই দেখে আসছি, মোট বিভব হচ্ছে q/4πε1/r1 - 1/r2, ঠিক আছে। এখন তুমি হচ্ছে R1 R2 মান বসিয়ে দাও, R1 R2 এর মান যদি বসিয়ে দাও, একটা মান হচ্ছে r - l cos থিটা, আরেকটা মান হচ্ছে r + l cos থিটা। এই যে r এর থেকে এইটুকু পরিমাণ এরা কম বেশি আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে r এর মান, এই পুরাটা হচ্ছে r, ঠিক আছে। এটা হচ্ছে এইটুকু পরিমাণ বেশি আছে, এটা আবার r এর থেকে কিন্তু এই যে এটা r এর থেকে ছোট না, ঠিক আছে, বোঝা যায়? এটা বড়, একটা বড় একটা ছোট। তাহলে এই দুইটা মান এখন এই যে এদেরকে আমরা যদি বীজগাণিতিক ভাবে যোগ করে দেই, নিচে কি ছিল r - l cos থিটা আর r + l cos থিটা, অর্থাৎ a - b a + b। তাহলে আমাদের নিচে লসাগু হবে হচ্ছে a স্কয়ার - b স্কয়ার, দ্যাট ইজ r স্কয়ার - l স্কয়ার cos স্কয়ার থিটা। আর উপরে যখন আমরা যোগ করে দিব, একটার উপরে আসবে r + cos থিটা মাইনাস r - l cos থিটা। তাহলে r আর কেটে গেল, কেটে গেলে কি থাকলো? এই যে l cos থিটা আর l cos থিটা মিলে 2l cos থিটা, তার সাথে একটা q কিন্তু আগে থেকেই ছিল, ঠিক আছে। তাহলে উপরে সব মিলে থাকলো 12 q cos থিটা, নিচে চলে আসলো কি? নিচে চলে আসলো হচ্ছে 4πε0 r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা, ঠিক আছে। এখন এবার আবার একটু খেয়াল করো, এখন আবার আমরা হচ্ছে শর্ত দিব, এই শর্তগুলাই কিন্তু ফিজিক্স, ঠিক আছে। শর্তগুলি ছাড়া তুমি যদি লাভ দিয়ে পরের লাইনে চলে যাও তাহলে মুশকিল আছে। এখন এই যে ডাইপোলের দৈর্ঘ্য 12 যদি r এর তুলনায় ক্ষুদ্র হয়, ডাইপোলের দৈর্ঘ্য কোনটা? এই যে এইটুকু হচ্ছে 12 পরিমাণ, এই যে এইটুকু হচ্ছে আমার 12, আমরা একটু মার্ক করব। এই যে এটা হচ্ছে আমার 12, ঠিক আছে। আর আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে r, rটা কোথায়? এই যে ডাইপোলের কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার r, ঠিক আছে। এই যে নীলটা হচ্ছে 12, সবুজটা হচ্ছে r। তাহলে এই যে ডাইপোলের দৈর্ঘ্য 12 যদি r এর থেকে অনেক ক্ষুদ্র হয়, l নিজেই ক্ষুদ্র, তাহলে l স্কয়ার আরো ছোট, তাই না? এই শর্তে শুধুমাত্র, এটা কিন্তু সবসময় লিখতে পারবো না, কখন? যখন আমরা শর্ত দিয়ে দিলাম যে যদি l এর থেকে
সরি আর এর থেকে এল অনেক ছোট হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা এখানে যে এল স্কোয়ারটা আছে সেটাকে অমিট করতে পারি, সেটাকে বলতে পারি যে তোমাকে আমরা গুনবো না। তাহলে এটাকে যদি তুমি না গুনতে চাও, এটাকে না গুনলে বাকি থাকলো কত? এই যে এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিলাম না, ঠিক আছে? এই যে এ স্কোয়ারের সাথে যেহেতু কস স্কোয়ার থিটা ছিল, তাহলে আমরা বাদ দিয়ে দিচ্ছি হচ্ছে এই অংশটুকু, এই যে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু যদি আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিই, বাকি থাকে কি? বাকি যতটুকু থাকে হচ্ছে 12 কিউ cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার, ঠিক আছে? এটুকু থাকছে না? তাহলে এটুকু যদি থাকে, তাহলে এখন দেখো এই যে 2l কিউ, 2l হচ্ছে ডাইপোলের দৈর্ঘ্য, কিউ হচ্ছে চার্জের পরিমাণ, ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এখানে যেটা পেলাম এই যে এখানে হচ্ছে 2l কিউ, এটা পেলাম না? এখন 12টা কি? 12টা ছিল হচ্ছে এই যে ডাইপোলের যে চার্জ দুইটা, এই চার্জ দুইটার মধ্যবর্তী পার্থক্য অর্থাৎ দূরত্ব। আর কিউ কি ছিল? কিউ ছিল এই যে এখানে একটা চার্জ প্লাস কিউ, এখানে একটা চার্জ মাইনাস কিউ, অর্থাৎ ডাইপোল গঠনকারী যে চার্জ আর যে কোনো একটা মান। তাহলে ডাইপোলের দূরত্বকে অর্থাৎ চার্জ দ্বয়ের দূরত্বকে যখন আমরা ওই ডাইপোল গঠনকারী চার্জের মান দ্বারা গুণ করি, সেটা হচ্ছে নতুন একটা রাশি, আমরা বহুবার এটার ব্যবহার দেখে আসছি, সেটা নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে যেখানে এই যে 2l কিউ যেখানে চলে আসলো, 2l কিউ এর বদলে আমরা এখন কি বসাতে পারি? কি বসাতে পারি, ঠিক আছে? এই যে p সমান সমান 2l কিউ, যেটা হচ্ছে ডিপোল মোমেন্ট বা ডাইপোল মোমেন্ট বা ডিপোল ভ্রামক। তাহলে দেখো আমরা বি এর রাশিমালা পেয়ে গেলাম, v সমান সমান e cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার, ঠিক আছে? এখানে থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এই যে ডাইপোলের যে সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুর সাথে যেই বিন্দুর তড়িৎ বিভব, সেই বিন্দুর সংযোগকারী যে সরলরেখা তার উৎপন্ন কোণ। ক্লিয়ার? ঠিক আছে? অর্থাৎ পি বিন্দুটা যদি এখানে চলে আসতো, তখন কিন্তু থিটার মান আরেক রকম হতো এবং সেখানে আবার বিভবের মানও আরেক রকম হতো। অর্থাৎ এটা কিন্তু ওই যে বিন্দু চার্জের ক্ষেত্রে ব্যাপারটা যেরকম গোলীয় প্রতিসম ছিল, এখন কিন্তু এটা গোলকীয় প্রতিসম নাই। এটা হচ্ছে এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, থিটার উপরে অর্থাৎ কোণের উপরে নির্ভর করছে। ক্লিয়ার? ঠিক আছে বাবা, বুঝতে পারছো সবাই? এ পর্যন্ত কি সবাই বুঝেছো? ঠিক আছে, সমস্যা নাই, সবাই বুঝে গেছো? Okay. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ডাইপোলের জন্য সৃষ্ট যে তাড়িৎ প্রাবল্য, প্রাবল্যের রাশিমালা নির্ণয় করব। আজকে আমরা বিভবের রাশিমালা নির্ণয় করেছিলাম। সেই ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পরিবারের সকলকে এই ভয়াবহ কোভিড ভাইরাসের হাত থেকে নিরাপদে এবং সুস্থ রাখো।